আল্লাহ বলছেন যে তিনি প্রথম সৃষ্টি করছেন কলম, এবং তারপরে কলমের যতটুকু আমরা ইতিহাস পড়ে দেখলাম যে মিশরীয় আমলে প্রাচীন যুগে নল খাগড়ার কেটে কলম তৈরি করা হতো, কাগজ তৈরি করা হতো প্যাপিরাস নামক এক ধরনের জিনিসে, যেখান থেকে ব্রিটিশ আমলে পাখার কলম দিয়ে লেখা হতো। আমার সর্বপ্রথম এটা 1960 সালে আমার বাবার একটা পাইলট পেন ছিল, পাইলট মডেল 57, কিন্তু পাইলট পেনের ডিজাইনটাই আসলে সবচেয়ে সুন্দর। তো আমাকে এটা খুব আকৃষ্ট করে এক সময়। তো অত দামি কলম বাবার কাছে চাইলেই তো আর দিবে না, যে তখন তো পেন্সিলে লিখি, খুব ছোট মানুষ, কলমের প্রতি ছেলের একটা আকর্ষণ আছে। উনি প্রথম আমাকে রাইটার ফাউন্টেন পেন কিনে দেন। ফাউন্টেন পেনের লেখার যে সৌন্দর্য, যে নৈপুণ্য, এছাড়া এটার একটা আলাদা রূপও আছে যেটা বল পেনের মধ্যে কখনোই আপনি পাবেন না। এই জিনিসগুলো আমাকে আকৃষ্ট করতো। এগুলা 85-86 দিকের ঘটনা, সেখান থেকে সংগ্রহটা শুরু আর। তো তখন ওই ট্রেনে বিশাল ঝুলিতে করে কলম বিক্রি করতে আসতো। কলমগুলো বেশিরভাগই ছিল এই রাইটার ব্র্যান্ডের। বলতো 1 টাকা রাইটার কলম কেউ নেবেন নাকি? তো এই বাবা ওখান থেকে আমাকে একটা রাইটার কলম কিনে দিচ্ছে। হ্যাঁ, অনেক বেশি, কারণ 1 টাকা দিয়ে তখন বাজার হতো। এগুলা বাবা আমাকে কখনো বলেননি, কিন্তু আমার মা বলতেন যে সবচেয়ে দামি কলম হলো পার্কার, এরপরে শেফার্স আছে, তারপরে পাইলট আছে, আর অন্যান্য কলম আছে। খাসির মাংসের সেট ছিল 4 টাকা, গরুর মাংসের 2 টাকা। দেখতাম যে আম্মারা 5 টাকা 4 টাকা খরচ করতো, তা আম্মা দামাদামি করে এটা 12 টাকায় আনলো। তো ওই প্রথম আম্মা আমাকে পাইলট কলম কিনে দেয়। তো 12 টাকা দিয়ে একটা কলম কেনা, এটা অনেক টাকা। ভদ্রলোকের পকেটে কলম থাকবে, এটা তার, সে যে শিক্ষিত সেটার একটা প্রতীক। কথায় কথায় প্রচুর লেখালেখি, একটা মানুষের ঠিকানা জানতে হলেও লিখে নিতে হতো। এই চিঠি তৈরির তো মূল মাধ্যমিক কলম। কিন্ডারগার্টেন স্কুলে নিয়ে যেতাম, তখন তো সবাই লিখে পেন্সিলে, কলম দিয়ে লেখাটা কোনো নিষেধ কিছু না। কত বয়স ছিল? 5 বছর 4 বছর বয়স ছিল। ফাউন্টেন পেন দিয়ে লিখতাম, একটা যাচাই হতো, কারণ হাতের লেখাটা তখন খুব দেখা হতো। বিশেষ করে অঙ্ক টঙ্ক করতাম আমরা পেন্সিল দিয়ে, কারণ বারবার ভুল হতো, রাবার দিয়ে মুছতে হতো, ফলে পেন্সিলেরও কাজ ছিল ওইখানে। এটি ইংল্যান্ডের কালি, মোটামুটি ভদ্রলোকের কালি আর কি। 2 কোম্পানি মিলে কালিটা বের করতে বলে জাসকোট নাম। এই কালিটা 13-14 আনায় পাওয়া যেত পাকিস্তান আমলে। ওই আমার মা আমাকে নিয়ে বাইতুল মোকাররমে একটা দোকানে যেতেন, ওই দোকানটার নাম ছিল বর্ণমালা। ওইখানে গিয়ে আম্মা আমাকে সর্বপ্রথম 5 শিকা দিয়ে 1 টাকা 4 আনা দিয়ে এই পার্কার কালি কিনে দেয়। তবে পার্কার কালির একটা বৈশিষ্ট্য দেখতাম, যে এটার মধ্যে রয়্যাল ব্লু ছিল, যেটা লিখলে শার্টে টাটে লাগলে ধুয়ে ফেললে উঠে যেত। এটি বাচ্চাদের কালি ছিল। আর একটা ছিল ব্লু ব্ল্যাক। ব্লু ব্ল্যাকটা একদম গাঢ় নেভি ব্লু, এতই সুন্দর রং ছিল যে ওটা দিয়ে লিখতে গেলে মনে করি সত্যি কি অদ্ভুত রং আর কি। তা আমি মানে বেশিরভাগ ব্লু ব্ল্যাক ইউজ করতাম। যখন প্রথম চাকরিতে ঢুকি 85 সালে, তখনই আমার মনে হয় যে আমি একাধিক কলম কেনা আরম্ভ করছি। আমার এরকম একটা ব্যাপার আছে যে সুন্দর জিনিস একটা থাকবে না। সুন্দর জিনিস একটা থাকলে অনেক সময় দেখা যায় মানে হারিয়ে টারিয়ে গেলে ওটা আর পরে মার্কেটে কিনতে পাওয়া যায়। বাংলাদেশের মার্কেটের শুধু কলম না, যে কোনো ব্যাপারে কোনো ধারাবাহিকতা নেই। কালেকশন করার চিন্তা হয়েছে 85 সাল। আমার এক ফ্রেন্ড ছিল, ও আমার সাথে একই স্কুলে পড়াশোনা করছে। তো ওইখান থেকেই আমার মনে হলো যে সে যদি এরকম একটা অদ্ভুত জিনিসের কালেকশন করতে পারে, তাহলে কলম কেন নয়? এটা আমেরিকান জিনিস, কিন্তু পার্কার কালি কিন্তু তৈরি হতো ইংল্যান্ডে। আমার বল পেন ফাউন্টেন পেন মিলে প্রায় 2000-এর মতো হবে, আর ফাউন্টেন পেন হয়তো 600। যেগুলো পাওয়া যায় না সেগুলা দোকানদারদের এনে দিতে বলি, আর এক্সপেন্সিভ জিনিসগুলো কিছুটা আগে থেকেই মানে পয়সা কালেকশন করে তারপরে কিনতে হয়। এখানে যেমন এটা এটা হলো পার্কার 51। পার্কার 51-এর মধ্যে এটা হলো মানে অন্যতম দামি একটা কলম। আমি এটা খুলে দেখাচ্ছি। এটার দাম আছে কমপক্ষে, এটা দোকানে এখনই এই মুহূর্তে ওরকম যদি ভালো খদ্দের পাওয়া যায় 40,000 টাকায় বিক্রি করা যাবে। সঙ্গে এটার উপরে এই যে সোনালী রংটা, এটা গোল্ড প্লেটেড আর কি, নিপটাও গোল্ড। 62 সালে কুইন এলিজাবেথ আসছিল পূর্ব পাকিস্তান দর্শন করতে। তো ওই আমার খালারা দেখতে গেছিল, তা আমি জিজ্ঞেস করতাম যে আচ্ছা কুইন এলিজাবেথ কোন কলম দিয়ে লিখে? পরে বলে যে এই একটা পার্কার 51 নেয় আর কি। দ্বিতীয় মহাযুদ্ধের ইতিহাস শুনতে গিয়ে দেখি যে সত্যি কুইন এলিজাবেথ পার্কার 51 ইউজ করে। তারপরে যেমন সেকেন্ড বেস্ট আছে, যেমন এই যে শেফার্স, এটা পুরো সিলভার প্লেটেড, এটা অনেক দামি জিনিস, 6-7 হাজার টাকা তো দাম হবেই এটা। এখন এটা হলো শেফার্স ইম্পেরিয়াল। তবে পার্কারের মেকানিজমের তুলনায় শেফার্সের মেকানিজমটা একটু জটিল, কারণ শেফার্সের যে নিপ দেখলেই বুঝতে পারবেন যে এটার সৌন্দর্যটা একটু অন্য ধরনের।
কলম আমার কাছে কলমই, তবে এটা দিয়ে অনেক কিছুই করা যায়। এটা খুব কাজের জিনিস আর কি। এটা দিয়ে চমৎকার ছবি আঁকা যায়, লেখাকে বিভিন্ন রকমের করা যায়। এটা নিজস্ব একটা সৌন্দর্য আছে, পেছনে একটা ঐতিহ্য আছে এবং একটা ইতিহাস আছে। কলমের মধ্যেও এমন অনেক কলম আছে যে আপনি ধরলে আপনার লিখার মুড চলে আসবে। হয়তো আপনার কোনো মুড ছিল না, কলমটাই যেন আপনাকে দিয়ে লিখাবে, ওই পর্যন্ত শিল্প এটার মধ্যে দেওয়া আছে। এই যে যেমন পাইলট 74 গুলো আপনি নিজেই হালকাভাবে ট্রাই করে দেখতে পারেন যে কত ভালো লাগে। এখন কিন্তু কলম উঠে যাচ্ছে, কম্পিউটারই লেখে, কম্পিউটারই সবকিছু করে। যেমন আমেরিকার মতো জায়গায় অনেক জায়গায় পেপারলেস অফিস, পেপারলেস স্কুল কলেজ এগুলোও করতে চাচ্ছে। এই জন্য আপনি অনেক সময় বিদেশি কলম কিনতে গেলে বা যদি বল পেনও কেনেন দেখবেন যে মোটা। কেন মোটা? তারা শুধু সিগনেচার করে কলম দিয়ে। কলমের ইউজ নাই মানে ওই কল্পনা শক্তির কাজগুলোও নাই। আস্তে আস্তে কিন্তু মানুষের অন্তর মরে যাবে, আন্তরিকতা কমে যাবে। এই যে চিঠি উঠে যাচ্ছে দিনকে দিন, আমরা কিন্তু ক্রমশই একটা যন্ত্র সভ্যতার গ্যাড়াকলে মানে চলে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু কলমের সাথে যা জড়িত কম্পিউটারের সাথে তা জড়িত নয় কেন? কম্পিউটার দিয়ে কেন আমরা রোমান্টিকতা করতে পারছি না? যেখানে কলম দিয়ে প্রিয়ার চিঠি, প্রেমের চিঠি কত রোমান্টিকতাই করা যাচ্ছে, সেটা কম্পিউটার দিয়ে করা যাচ্ছে না কেন? তাহলে কি যন্ত্রের দোষ? তাও না, কিন্তু আসলে মানুষের দোষ। প্লাস্টিক বর্জ্যের কোনো বিপদ নাই ফাউন্টেন পেনে, কারণ একটা ফাউন্টেন পেনই যাবে 6-7 বছর। এমনকি একসময় দলিল দস্তাবেজেও বল পেন দিয়ে সিগনেচার করতে দিত না, পরীক্ষা দিতে দিত না, কারণ বল পেন দিয়ে লিখলে এটা ইরেজার দিয়ে উঠায় ফেলা যায় এবং খুব পাকা দলিল অরিজিনাল জিনিস বল পেন দিয়ে করতে গেলে অসুবিধা আছে। যদিও এখন করে সেই অনুযায়ী জাল নকলও প্রচুর হয়, কিন্তু যেটা ফাউন্টেন দিয়ে মানে ফাউন্টেন পেন দিয়ে করলে যদি ঠিক মতন করা যায়, এটা জাল করা সম্ভবই না।